শব্দ শোনা যায়, কথা শোনা যায়? দেখো, আজকে আমরা অস্থিভঙ্গ পড়ব। অস্থিভঙ্গ, সোজা কথা হলো হাড় ভাঙা। ঠিক আছে, হাড় ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া। সোজা কথা হলো হাড় ভেঙে যাওয়া। ঠিক আছে, যে কোনো কারণে হাড় ভেঙে যেতে পারে। গাছ থেকে পড়ে যে ভাঙতে পারে, বিল্ডিং থেকে পড়ে যে ভাঙতে পারে, অ্যাক্সিডেন্টে ভাঙতে পারে, ঠিক আছে, বিভিন্নভাবে হাড় ভাঙতে পারে। হাড় ভাঙাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হলো সাধারণ অস্থিভঙ্গ। সাধারণ অস্থিভঙ্গ জাস্ট এখানে হাড় ভেঙে যাবে, কিন্তু বাহির থেকে দেখে বোঝার উপায় নাই যে হাড় ভেঙে গেছে। বাহির থেকে দেখে বোঝা যাবে না যে ভিতরে হাড় ভেঙে গেছে। ঠিক আছে, সাধারণ অস্থিভঙ্গ। একে আমরা অভ্যন্তরীণ অস্থিভঙ্গ বলছি। অভ্যন্তরীণ অস্থিভঙ্গ, সাধারণ অস্থিভঙ্গ বা অভ্যন্তরীণ অস্থিভঙ্গ। এখানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে ভিতরে হাড় ভেঙে আছে। যৌগিক অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গকে আমরা মুক্ত অস্থিভঙ্গ বলছি। মুক্ত অস্থিভঙ্গ, কেননা এটা যেটা হয় যে হাড় ভেঙে মাংসপেশি ভেদ করে বাইরে বের হয়ে চলে আসে। হাড় ভেঙে মাংসপেশি চামড়া ভেদ করে হাড় বাইরে বের হয়ে চলে আসে, তাই এটাকে আমরা মুক্ত অস্থিভঙ্গ বলছি, হাড় বাহির থেকে দেখা যায়। আর একটা হলো জটিল অস্থিভঙ্গ। জটিল অস্থিভঙ্গ, এটা বলছে যে হাড় ভেঙে পার্শ্ববর্তী অঙ্গের মধ্যে ঢুকে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। যেমন মনে করো যে এখানকার স্টার্নাম বা পরশুকা ভেঙে হার্টের মধ্যে ঢুকে গেল, কিংবা ফুসফুসের মধ্যে ঢুকে গেল। এরকম অস্থিভঙ্গকে আমরা বলছি জটিল অস্থিভঙ্গ। এই জটিল অস্থিভঙ্গে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হতে পারে। ঠিক আছে, এটা মারাত্মক মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। ঠিক আছে, এই 3 ধরনের অস্থিভঙ্গের কথা বলা হচ্ছে তোমাদের বইতে: সাধারণ অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গ আর জটিল অস্থিভঙ্গ। অস্থিভঙ্গের লক্ষণ। অস্থিভঙ্গের লক্ষণ আসলে হাড় ভাঙার লক্ষণ কি বলবো, মানে এখন যদি যার হাড় ভেঙে গেছে সে বলবে না যে আমার হাড় ভেঙে গেছে, তার পাশের লোকজন এমনি বুঝতে পারবে যে তার হাড় ভেঙে গেছে। ঠিক আছে, চিৎকারে, তার চিৎকারে বোঝা যাবে। হ্যাঁ, অনেকে বলে না ইস পড়ে গিয়ে মনে হয় হাড়টা ভেঙেই গেল, তো সে আর বলতে পারবে না যে ইস পড়ে যে মনে হয় হাড়টা ভেঙে গেল। ঠিক আছে, তো যার হাড় ভেঙেছে সেই লক্ষণ বলতে পারবে, বা হাড় ভাঙা রোগীর পাশে যে থেকেছে সে লক্ষণ বলতে পারবে। ভেঙে যাওয়া জায়গা প্রচণ্ড ব্যথা করবে, চিৎকার দিয়ে সে কান্না করবে। প্রচণ্ড ফুলে যেতে পারে, যদি রক্তক্ষরণ না হয় তাহলে রক্ত জমে সেই জায়গায় লালচে বা কালচে বর্ণ ধারণ করতে পারে। এই ধরনের লক্ষণগুলো দেখা যেতে পারে। তোমাদের এখানে যে দিয়েছে আসলে হাড় ভাঙার চিকিৎসা করানোর জন্য না, অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা, অস্থিভঙ্গ প্রাথমিক। মনে করো যে তুমি দেখছো যে তুমি রাস্তা থেকে যাচ্ছ, দেখলা যে তোমার বন্ধু গাছ থেকে পড়ে গিয়ে তার হাড়টা ভেঙে গেছে। সেক্ষেত্রে তোমার প্রাথমিক অবস্থায় তোমার করণীয়টা কি? দৌড় মেরে গিয়ে দেখছো যে তোমার বন্ধু হাড় ভেঙে গেছে, যে হাড়টা ভেঙে মাংসপেশি ভেদ করে হাড় বাইরে বের হয়ে গেছে, তো দৌড় মেরে যে তাড়াতাড়ি ইসরে বন্ধুর হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে বাইরে বের হয়ে এসে তুমি জোর করে যে হাড়টাকে আবার ভিতরে ঢুকিয়ে দিলা, তাই না? এরকম রিস আমার বন্ধুর হাত তো ভেঙে বের হয়ে এসছে, তাহলে কি করব, তাড়াতাড়ি বাইরে তো হাতটা দেখা যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি হাতটাকে আমি ঢুকিয়ে দিই, তাই না? এটাই তো করবো, তাই তো? এরকম কোনো ওস্তাদি করা যাবে না। ঠিক আছে, হাড় ভাঙা রোগকে যত তাড়াতাড়ি সম্ভব ওই অবস্থাতেই, ঠিক আছে, ওই অবস্থাতেই তাকে নিকটবর্তী মেডিকেলে নিয়ে যেতে হবে। পারলে 2-3 জন মিলে ধরে
তাকে মানে তার ওই অবস্থা থেকে যেন আর বেশি ক্ষতি না হয়, মানে ওই অবস্থার থেকে তার অবনতি যেন না হয়, ঠিক আছে। তাকে যতদূর ওরকমভাবে যদি খুব ঝুলে যায়, তা দেখা যাচ্ছে যদি গামছা দিয়ে বা কিছু দিয়ে সেটাকে একটু বেঁধে নিলা, বা খুবই যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে একটু জড়িয়ে নিলা। হ্যাঁ, সে যদি সেন্সলেস না হয়ে যায়, সেন্স থাকে, সে যদি পানি খেতে চায় তো তাকে একটু পানি খাওয়ালা, ঠিক আছে। নিয়ে তার সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে বলতে তাকে নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার যেটা করবে সেটা তুমি ওস্তাদি করে, যে হাড় বেঁধে এসছে জোর করে ঢুকিয়ে দিই, ঠিক আছে, এটাতে হিতে বিপরীত হবে। তো এইসব প্রাথমিকগুলো খুব সোজা জিনিস, খুবই সোজা জিনিস। এই প্রাথমিক চিকিৎসাগুলো জাস্ট একবার রিডিং করবা, করলেই হবে, ঠিক আছে, খুবই সোজা জিনিস। ওকে, অস্থি ভঙ্গ গেল। এবার অস্থি সন্ধির স্থানচ্যুতি, অস্থি সন্ধির স্থানচ্যুতি মোরাললেস এইসব জিনিসগুলো, যে অস্থি ভঙ্গ, অস্থি সন্ধির স্থানচ্যুতি, মোরাললেস জিনিসগুলো প্রায় একই রকম, ঠিক আছে। অস্থি সন্ধির স্থানচ্যুতি তোমরা যদি অনেকে যেভাবে হাড়টা আমার দেখা যায়, যেভাবে যদি হাড়টা রাখো দেখবা এই জায়গাটা অনেকের বের হয়ে এসছে, অনেকের এই জায়গাটা বের হয়ে আসা, মানে দুটা সন্ধির সংযোগস্থলটা বের হয়ে আসা, ঠিক আছে, এটা অনেকের দেখবা বের হয়ে আসা। তো এই দুইটা অস্থির সংযোগস্থল ঘটে আসা, অস্থি সন্ধির স্থানচ্যুতি, এটা একটা হতে পারে জন্মগত স্থানচ্যুতি, ঠিক আছে, একটা হতে পারে জন্মগত স্থানচ্যুতি, জন্মগতভাবেই দুইটা হাড়, ঠিক আছে, একটু সরে আছে, ফলে এটা দেখা যায় যে এটা বাঁকা হয়, ঠিক আছে, এরকমভাবে হাত দিলে দেখবো এটা বের হয়ে আসে। তো এটা কোনো প্রবলেম না, জন্মগত স্থানচ্যুতি কোনো প্রবলেম না, এটা জন্মের সময় থেকেই এটা একটু সরে থাকে, এটার জন্য তার কোনো অস্বাভাবিকতা মনে হয় না, মানে এটার জন্য যে সেই অস্বাভাবিক তার হাতের সমস্যা মনে করে সেটা তার হয় না, ঠিক আছে। জন্মগত স্থানচ্যুতি একটা আছে দুর্ঘটনাজনিত, যে অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনাজনিত, এটা হলো যে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে হাড়ের অস্থিসন্ধি দুইটা হাড় সরে গেল, এটা মারাত্মক। তোমার হাড় ভেঙে গেলে যেমন ব্যথা হবে, এখানে সেম একই লক্ষণ, ঠিক আছে। আরেকটা হতে পারে যে তোমার রোগজনিত, দীর্ঘদিন ধরে মনে করো যে হাড়জনিত রোগ বা অন্য কোনো রোগের কারণে তোমার অস্থিসন্ধির স্থানচ্যুতি হতে পারে। আর একটা হতে পারে যে বাতজনিত, দীর্ঘদিন ধরে বাতের ব্যথার জন্য হাড়ের অস্থিসন্ধি স্থানচ্যুতি হতে পারে, ঠিক আছে। অস্থিসন্ধি স্থানচ্যুতি জন্মগতটা বাদ দিয়ে, এটা তো জন্মগতভাবে হয়, এটার জন্য কোনো সমস্যা হয় না। বাকি এই তিনটাতে হাড় ভেঙে গেলে যেমন ব্যথা হবে, যেমন লক্ষণ, এখানে একই ধরনের লক্ষণ, ঠিক আছে। এগুলো খুবই ইজি জিনিস, খুবই ইজি, জাস্ট একবার তোমরা পড়বা, ঠিক আছে, জাস্ট একবার রিডিং করবা, আজকে একবার রিডিং করবো, বইতে দেওয়া হয়ে গেছে, এগুলো খুবই ইজি একটা জিনিস। ওকে, অস্থিসন্ধি স্থানচ্যুতি সোজা পড়া আজকে। আরেকটা যেটা আমরা পড়বো মচকানো। তোমরা শুনেছ যে ভাঙ বাবা তাও মচকাস না, মানে মচকে যাওয়াটা খুবই খারাপ জিনিস। মচকে যাওয়া কিছুই না, তোমরা জানো যে দুইটা হাড় যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে, দুইটা হাড় যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে, সেই লিগামেন্ট হয় ছিঁড়ে যায়, ঠিক আছে, নাহলে লিগামেন্টে আঘাত পায়, নাহলে লিগামেন্টের অস্বাভাবিক বৃদ্ধি হয়, অস্বাভাবিক বৃদ্ধি হয়। এই সবগুলোকে আমরা বলছি মচকানো, ঠিক আছে। লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, লিগামেন্টে আঘাত পেতে পারে, এটাকে আমরা বলছি মচকানো। মচকানোটা খুব মারাত্মক। মচকানো মানে এমন হয় যে মচকানোর সাথে সাথে বোঝা নাও যেতে পারে। যেমন তুমি ফুটবল খেলতে গেছো, পা মচকে গেছে, তো খেলার সময় বোঝা যায় না, তখন নিউরন
নার্ভগুলো খেলার দিকে তোমার একাগ্রচিত্ত থাকে বলে সেটা বোঝা যায় না, কিন্তু যখন দেখবে বাসায় আসছো বা রাতের দিকে তখন দেখবে আস্তে আস্তে তোমার ব্যথা বাড়ছে। ঠিক আছে, মচকানোতে প্রচণ্ড ব্যথা হতে পারে, ওই জায়গা ফুলে যেতে পারে, ভিতরে যদি রক্তক্ষরণ হয় সেই রক্ত জমে সেই জায়গা কালচে বা লালচে হয়ে যেতে পারে, এ ধরনের সমস্যা হতে পারে। তো মচকানো অনেক সময় সাথে সাথে বোঝা যায় না, 2-1 দিন পরে মচকানো বোঝা যায়। ঠিক আছে, মচকানো তো চরম ব্যথা হয়। তো মচকানো তোমার মনে হলো লিগামেন্ট ছেড়ে যাওয়ার কথা, লিগামেন্টের অস্বাভাবিকতা। ঠিক আছে, লিগামেন্টের আঘাত পাওয়া, এই সবগুলোকে আমরা বলছি মচকানো। তো মচকানোর যেটা ওষুধ বলছে, মচকানোর সমস্যা মচকানোর কোনো ওষুধ বলছে রাইস। মচকানোর ওষুধ বলছে রাইস, আর হলো রেস্ট। মনে রাখবা মচকানোর জন্য প্রধান ওষুধ হলো রেস্ট, বিশ্রাম। মানে মচকে গেলে যেটা লিগামেন্ট ছিঁড়ে যায় সেই লিগামেন্টকে জোড়া লাগার জন্য সময় দিতে হবে, রেস্ট দিতে হবে। মানে মচকানো পা নিয়ে বা হাত নিয়ে যদি কাজ করা হয় তাহলে লিগামেন্ট জোড়া লাগবে না, কারণ লিগামেন্ট কিন্তু আসলে প্রোটিন দিয়ে তৈরি। আমি একটু পরে তোমাদেরকে পড়াবো লিগামেন্ট কী জিনিস। লিগামেন্ট আসলে প্রোটিন দিয়ে তৈরি, এই প্রোটিন তৈরি হওয়ার জন্য পাকে বা হাতকে রেস্ট দিতে হবে। তাই মচকানোর একটা ওষুধ হলো রেস্ট, আর একটা হলো মচকানো জায়গাতে আইস দিতে হবে। মচকানো জায়গাতে আইস দিতে হবে, তাহলে কিছুটা আরাম পাওয়া যাবে, এবং আইস দিলে সেখানকার সেন্সিটিভিটি কমে যাবে, সেখানকার নিউরনগুলো তোমার সে কিছুক্ষণের জন্য কাজ কমিয়ে দিবে, ফলে সেই জায়গার কাটানো বা ব্যথাটা কম মনে হবে। তারপরে কম্প্রেশন মানে ক্ষত পরিষ্কার। যদি তোমার মচকে ভিতরে ক্ষত হয়ে যায়, রক্তক্ষরণ হয়, তাহলে সেই রক্তকে পরিষ্কার করে নিতে হবে, নাহলে আরও অন্য ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে। ক্ষত পরিষ্কার। আর একটা হলো এলিভেশন মানে উঁচুতে তুলে রাখা, উচ্চতায় তুলে রাখা। এলিভেশন মানে উচ্চতায় তুলে রাখা। তোমরা দেখবা যে হাড় ভাঙা, পা ভাঙা ওয়ার্ডে যদি যাও মেডিকেলে, হাত ভাঙা দেখবা যার হাত ভেঙেছে উঁচা করে রেখেছে, পা ভেঙে গেছে, পায়ের নিচে বালিশ দিয়ে পা টেনে উঁচা করে রেখেছে। উচ্চতায় তুলে রাখলে ব্যথাটা কম হবে। ঠিক আছে, এই হলো মচকানোর ওষুধ রাইস। ওকে, আচ্ছা, হাড়ে চিড় ধরে যা বলছি তোমাদেরকে, ওটা অস্থিভঙ্গের মধ্যে আছে। অস্থিভঙ্গের মধ্যে ওটা আমি মিস করেছি বলতে। এটা তোলা হয়েছে। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছে হাড়ে ফাটল ধরে কি, হাড়ে চিড় ধরে কি? আচ্ছা, অস্থিভঙ্গকে আরো 3 ভাগে ভাগ করা হতে পারে। অস্থিভঙ্গ আরো 3 ধরনের হতে পারে। একটা হলো কমিনিউটেড মানে হলো যে ভেঙে মনে করো 10-12টা খণ্ড হলো এবং প্রত্যেকটা খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেল, খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক আছে, কোনো জায়গাতে ভেঙে সেখানে 8-10টা খণ্ড হলো এবং খণ্ড কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, সেটা হলো কমিনিউটেড। তারপরে ইম্প্যাক্টেড মানে 10-12টা খণ্ড হলো কিন্তু খণ্ডগুলো বিচ্ছিন্ন হয়নি, একসাথে থাকে। ঠিক আছে, খণ্ডগুলো একসাথে থাকে। ঠিক আছে, আর একটা হলো গ্রিনিস্টিক মানে চিড় ধরা বা ফাটল ধরা। মানে জাস্ট একটা লাঠিকে যদি তুমি এভাবে ভাঙতে যাও তাহলে প্রথমেই তো ভেঙে যায় না, প্রথমে ফাটল ধরা বা চিড় ধরে, সেটাকে বলা হচ্ছে চিড় ধরা বা ফাটল। ঠিক আছে, এই 3 ধরনের অস্থিভঙ্গ আছে, কমিউনিটেড, ইম্প্যাক্টেড আর গ্রিনিস্টিক। ঠিক আছে, এই 3 ধরনের অস্থিভঙ্গ আছে। হচ্ছে
দেখো আমরা তোমাদেরকে দুইটা জিনিস বলি, টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন আর লিগামেন্ট এটি পার্থক্য আকার আসতে পারে, এটি 2 মার্কের 1 মার্কের প্রশ্ন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। টেন্ডন এতে পেশিকে অস্থির সাথে জোড়া লাগায়, পেশিকে অস্থির সাথে জোড়া লাগায়। টেন্ডন পেশিকে অস্থির সাথে জোড়া লাগায়, আর লিগামেন্ট অস্থিকে অস্থির সাথে জোড়া লাগায়, অস্থিকে অস্থির সাথে জোড়া লাগায়। ঠিক আছে, টেন্ডন পেশিকে অস্থির সাথে জোড়া লাগায়, আর লিগামেন্ট অস্থিকে অস্থির সাথে জোড়া লাগায়। ঠিক আছে, টেন্ডন এটা কোলাজেন তন্তু বা প্রোটিন দিয়ে তৈরি, কোলাজেন তন্তু বা প্রোটিন দিয়ে তৈরি, আর এটা লিগামেন্ট ইলাস্টিন তন্তু বা প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, কোলাজেন হলো অস্থিতিস্থাপক, আর এটা হলো স্থিতিস্থাপক। ঠিক আছে, টেন্ডনে ফাইব্রোব্লাস্ট কোষ সারিবদ্ধভাবে থাকে, আর এখানে ফাইব্রোব্লাস্ট কোষ জায়গায় থাকে, মানে সংক্ষিপ্ত আকারে থাকে, দ্যাট মিন্স যে বিক্ষিপ্ত আকারে থাকে, জায়গায় থাকে। এই টেন্ডন লিগামেন্টের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট, বা 2 মার্কের 1 মার্কের প্রশ্ন হতে পারে, টেন্ডন কি লিগামেন্ট কি, তুলে নাও তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি তুলে নাও। আমরা এখন যা পড়ব তার ম্যাক্সিমাম পড়ব ছোট প্রশ্ন, আর এমসিকিউ এর জন্য তার ম্যাক্সিমামই। ঠিক আছে, হলো চলনে পেশির ভূমিকা। এই যে আমরা যখন চলি, মনে করো যে চলা শুরু করলাম, তো যখন চলা শুরু করি তখন দেখো পাটাকে আমরা তুলি, তাই না? পাটাকে আমরা তুলি, তো পাটাকে যখন তুলি তখন পাটা ভাঁজ হয়, পা ভাঁজ হলে তোমার আমাদের এখানে যেটাকে আমরা বলি শনি অঞ্চলে একটা ভাঁজ হয়, হাঁটুর কাছে একটা ভাঁজ হয়, তাহলে আমরা পেশিকে বাঁকা করি, তাই না? তাহলে দুইটা চলনে 2 বার পেশি, একটা হলো পাকে বাঁকা করতে, আর একটা হলো প্রসারণ করতে। তাহলে চলনের পেশির ভূমিকা, একটা হলো বক্রীকরণ পেশি, বক্রকরণ বা বক্রীকরণ পেশি, এবং 2 ধরনের পেশি আমাদের বাঁকা করতে, পাকে বাঁকা করতে ভূমিকা পালন করে। এটা হলো হ্যামস্ট্রিং পেশি, আর একটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি,
হ্যামস্ট্রিং পেশি আর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। দেখো বক্রকরণে দুটি পেশি ভূমিকা পালন করে। এটা হলো হ্যামস্ট্রিং পেশি আর একটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। হ্যামস্ট্রিং পেশি আর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। হ্যামস্ট্রিং পেশি আবার তিনটা পেশি নিয়ে গঠিত। এক নম্বর বাইসেপস ফিমারিস, সেমি মেম্ব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে। তাহলে হ্যামস্ট্রিং পেশি, বাইসেপস ফিমারিস, সেমি মেম্ব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, এই হলো মোট 4টা পেশি নিয়ে বক্রকরণ পেশি। তবে এই এদের উৎপত্তি হয়েছে শনিঅস্থি চক্রের ইস্চিয়াম থেকে উৎপন্ন হয়ে, শনিঅস্থি চক্রের ইস্চিয়াম থেকে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিক দিয়ে টিবিয়ার সাথে যুক্ত হয়েছে। এই যে শনিচক্রের ইস্চিয়াম থেকে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিক দিয়ে টিবিয়ার সাথে যুক্ত হয়েছে। শনিচক্রের ইস্চিয়াম থেকে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিক দিয়ে গিয়ে টিবিয়ার সাথে যুক্ত হয়েছে। এরা হলো বক্রকরণ পেশি। আর একটা হলো, বললাম যে চলনে পেশির ভূমিকা, একটা হলো বক্রকরণে, একটা হলো প্রসারণে। ঠিক আছে, একটা হলো বক্রকরণ, একটা হলো প্রসারণে। বক্রকরণ পেশি আর 6 নম্বর হলো প্রসারণ পেশি। প্রসারণ পেশি মেনলি কোয়াড্রিসেপস ফিমারিস, বুঝতেই পারছো ফিমারের সাথে এখানে নাম উচ্চারণ হচ্ছে ফিমারিস। কোয়াড্রিসেপস ফিমারিসকে বলা হচ্ছে প্রসারণ পেশি। তবে কোয়াড্রিসেপস ফিমারিস 4টা পেশি নিয়ে গঠিত। কোয়াড্রিসেপস ফিমারিস 4টা পেশি নিয়ে গঠিত। একটা হলো রেকটাস ফিমারিস, একটা হলো ভ্যাস্টাস ল্যাটারালিস, একটা হলো ভ্যাস্টাস মিডিয়ালিস, একটা হলো ভ্যাস্টাস ইন্টারমিডিয়ালিস। ঠিক আছে, তাহলে প্রসারণ পেশি মেইনলি হলো কোয়াড্রিসেপস ফিমারিস। এই কোয়াড্রিসেপস ফিমারিস 4টা পেশি নিয়ে গঠিত। রেকটাস ফিমারিস, ভ্যাস্টাস ল্যাটারালিস, ভ্যাস্টাস মিডিয়ালিস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়ালিস। ওকে, এদের উৎপত্তি, ভ্যাস্টাসের উৎপত্তি হলো ফিমার থেকে উৎপত্তি হয়ে এরা ফিমার থেকে উৎপত্তি হয়ে উৎপন্ন হয়ে প্যাটেলার নাম শুনেছো তোমরা, প্যাটেলার টেন্ডন দিয়ে টিবিয়ার সাথে যুক্ত।
ফিমার থেকে উৎপত্তি হয়ে প্যাটেলার টেন্ডন দিয়ে টিবিয়ার সাথে যুক্ত। আমরা তোমাদেরকে হাড় করাতে গিয়ে আমরা বলেছিলাম যে আকারের উপর ভিত্তি করে বলেছিলাম, কিন্তু উদাহরণগুলো দেওয়া হয়েছিল না। আকারের উপর ভিত্তি করে অস্থি 5 ধরনের। আকারের উপর ভিত্তি করে অস্থি 5 ধরনের। 1 নম্বর লম্বা অস্থি, যেমন তোমরা জানো ফিমার, হিউমেরাস, টিবিয়া, ফিবুলা, রেডিয়াস, আলনা ইত্যাদি। লম্বা অস্থি ফিমার, হিউমেরাস, টিবিয়া, ফিবুলা, রেডিয়াস, আলনা ইত্যাদি। খাটো অস্থি কার্পাল, টার্সাল, আর কানের যে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, সংক্ষেপে লিখলাম ম্যালিয়াস ইনকাস স্টেপিস কানের, ঠিক আছে। কার্পাল, টার্সাল, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। খাটো অস্থি। চ্যাপ্টা অস্থি হলো স্ক্যাপুলা, যে পড়েছো তোমরা এখানে, স্ক্যাপুলা, স্টারনাম, পরশুকা, প্যারাইটাল। এরা হলো চ্যাপ্টা অস্থি, স্ক্যাপুলা, স্টারনাম, পরশুকা, প্যারাইটাল। অনিয়তাকার অস্থি বা নির্দিষ্ট আকার নাই, যেমন মেরুদণ্ডের কশেরুকা ও নিতম্ব অস্থি, যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই তিনটাকে আমরা নিতম্ব অস্থি বলি। ঠিক আছে। কশেরুকা, মেরুদণ্ডের কশেরুকা গুলো অনিয়ত অস্থি, আর নিতম্ব অস্থি মানে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এগুলো হলো নিতম্ব অস্থি। আর 5 হলো বায়ুপূর্ণ অস্থি। আসলে বায়ুপূর্ণ অস্থি বলতে তোমার পাখিতে আছে বায়ুপূর্ণ অস্থি, আমাদের কিছু কিছু জায়গা আছে, যেমন আমাদের ম্যাক্সিলা, স্ফেনয়েড, অ্যাথময়েড, ফ্রন্টাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। ম্যাক্সিলা, ফ্রন্টাল, স্ফেনয়েড আর অ্যাথময়েড, এগুলো হলো বায়ুপূর্ণ অস্থি। এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য তোমরা তুলে রাখো। লম্বা অস্থি, ঠিক আছে, ফিমার, হিউমেরাস, টিবিয়া, ফিবুলা, রেডিয়াস, আলনা। খাটো অস্থি কার্পাল, টার্সাল, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। চ্যাপ্টা অস্থি স্ক্যাপুলা, স্টারনাম, পরশুকা, প্যারাইটাল। অনিয়ত অস্থি কশেরুকা, অস্থিগুলা নিতম্ব অস্থি। বায়ুপূর্ণ অস্থি ম্যাক্সিলা, স্ফেনয়েড, অ্যাথময়েড, ফ্রন্টাল, এগুলো হলো বায়ুপূর্ণ অস্থি। তুলে নাও।
দেখো তোমাদেরকে আমরা নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি পড়িয়েছিলাম, ঠিক আছে। এই নিরেট অস্থি ও স্পঞ্জি অস্থির মধ্যে একটু পার্থক্য দেখো। নিরেট অস্থি তোমরা তো জানোই যে আমাদের শরীরে ম্যাক্সিমাম অস্থিগুলো নিরেট অস্থি, হিউমেরাস ফিউমার নিরেট অস্থি, মানে নিরেট মানে যেখানে কোনো ফাঁপা জায়গা নাই। মানবদেহের 80% অস্থি হলো নিরেট অস্থি আর 20% অস্থি হলো স্পঞ্জি অস্থি, ঠিক আছে। নিরেট অস্থিকে কর্টিক্যাল অস্থি বলা হয়, আর একে ট্র্যাবেকুলার অস্থি বলা হয়, বলে। নিরেট অস্থির একক হলো হ্যাবার্সিয়ান তন্ত্র, আর স্পঞ্জ অস্থির একক হলো ট্র্যাবেকুলা। এই ট্র্যাবেকুলা বলতে তোমরা জানো যে নিরেট অস্থিতে হ্যাবার্সিয়ান নালী থাকে, আর এখানে হ্যাবার্সিয়ান নালী থাকে না। এখানে হ্যাবার্সিয়ান নালী ছাড়া তোমার ল্যামেলি, ল্যাকুনা, ঠিক আছে, এগুলো দিয়ে গঠিত হয় ট্র্যাবেকুলা। ল্যামেলি, ল্যাকুনা এগুলো দিয়ে ট্র্যাবেকুলা। এখানে ল্যামেলি থাকে, ল্যাকুনা থাকে, হ্যাবার্সিয়ান নালী থাকে, এগুলো সব মিলে হবে হ্যাবার্সিয়ান তন্ত্র। তাহলে নিরেট অস্থির একক হলো হ্যাবার্সিয়ান তন্ত্র আর স্পঞ্জ অস্থির একক হলো ট্র্যাবেকুলা। ট্র্যাবেকুলাতে হ্যাবার্সিয়ান নালী নাই, ঠিক আছে। নিরেট অস্থি কি শক্ত ও মজবুত, আর স্পঞ্জ অস্থি হলো নরম, আচ্ছা। আমরা একদম এমসিকিউ এর জন্য, শুধু এমসিকিউ এর জন্য কিছু কথাবার্তা বলি, ঠিক আছে। এমসিকিউ এর জন্য কিছু কথাবার্তা বলি, কিছু প্রসেস অলরেডি তোমরা পড়েছো। দেখো একটু আমি খালি রিভিশন করাই তোমাদেরকে। যেমন তোমরা পড়েছো ওডোনটয়েড প্রসেস অ্যাক্সিসে থাকে, তাই না? ওডোনটয়েড প্রসেস অ্যাক্সিস থাকে। তারপরে তোমরা পড়েছো কোরাকয়েড প্রসেস ও অ্যাক্রোমিয়ান প্রসেস। কোরাকয়েড ও অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা কোথায় থাকে? স্ক্যাপুলাতে থাকে। এগুলো তোমাদের সব পড়া হয়েছে। ওডোনটয়েড প্রসেস কোথায় থাকে? অ্যাক্সিসে থাকে। কোরাকয়েড ও অ্যাক্রোমিয়ান প্রসেস কোথায় থাকে? স্ক্যাপুলাতে থাকে। অলিক্রেনন ও স্টাইলয়েড প্রসেস এটা থাকে রেডিয়াস ও আলনাতে, আলনার নিচের প্রান্তে থাকে, ঠিক আছে। অলিক্রেনন প্রসেস ও স্টাইলয়েড প্রসেস। করোনয়েড প্রসেস, করোনা নাকি
করোনয়েড প্রসেস থাকে আলনাতে। এগুলো সব এমসিকিউর জন্য মনে রাখো। করোনয়েড প্রসেস থাকে আলনাতে। আমি লিখছি না, বলছি, তোমরা একটু লিখো, কয়েকটা কথা একটু লিখে নাও। যেমন তোমরা জানো যে আমাদের এইটুকুর মধ্যে একমাত্র নরমক্ষম হাড়, তাহলে লেখো করোটির একমাত্র নরমক্ষম হাড় ম্যান্ডিবল। এটা তো জানো, লিখে নাও। একমাত্র নরমক্ষম হাড় ম্যান্ডিবল। একমাত্র নরমক্ষম হাড় ম্যান্ডিবল। করোটির একমাত্র নরমক্ষম হাড় ম্যান্ডিবল। সামান্য সঞ্চালনক্ষম অস্থিসন্ধি কশেরুকার অস্থিসন্ধি। সামান্য সঞ্চালনক্ষম অস্থিসন্ধি কশেরুকার অস্থিসন্ধি, লিখে নাও। সামান্য সঞ্চালনক্ষম অস্থিসন্ধি হলো কশেরুকার অস্থিসন্ধি। টেম্পোরাল অস্থি, আমাদের কানের দুপাশে টেম্পোরাল, আমি বলেছিলাম তোমাদের। টেম্পোরাল অস্থি আমাদের শ্রবণাঙ্গকে সুরক্ষিত রাখে। টেম্পোরাল অস্থি আমাদের শ্রবণাঙ্গকে সুরক্ষিত রাখে, ঠিক আছে। তারপরে হলো অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থি অ্যাটলাসের সাথে যুক্ত থাকে। আমাদের প্রথম কশেরুকার প্রথম অস্থি অ্যাটলাসের সাথে যুক্ত। অক্সিপিটাল অস্থি অ্যাটলাসের সাথে যুক্ত, ঠিক আছে। ফ্রন্টাল হলো বড় ঝিনুকের মতো। ফ্রন্টাল বড় ঝিনুকের মতো। ফ্রন্টাল। প্যারাইটালকে আমরা বলি চাঁদির হাড়। আমাদের চাঁদি যাকে বলি, চাঁদির হাড়। প্যারাইটালকে বলি চাঁদির হাড়, ঠিক আছে। চাঁদির হাড়। লিখেছ। তারপর লেখো অক্সিপিটাল খোলসের মতো। অক্সিপিটাল খোলসের মতো। আর স্ফেনয়েড বাদুড়ের ডানার মতো। ঠিক আছে। অক্সিপিটাল খোলসের মতো, লেখা একটু পাতলা হচ্ছে। অক্সিপিটাল খোলসের মতো আর স্ফেনয়েড বাদুড়ের ডানার মতো, ঠিক আছে। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি। কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে।
প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। ঠিক আছে, এই যে আমাদের স্টারনামের কথা বলেছিলাম, স্টারনাম, এই যে এখানে স্টারনাম, স্টারনামের তিনটা অংশ, স্টারনামের তিনটা অংশ, ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম দেহ আর জিফয়েড, জিফয়েড প্রসেস। স্টারনামের তিনটা অংশ, ম্যানুব্রিয়াম দেহ আর জিফয়েড প্রসেস। স্টারনামের তিনটা অংশ, ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম দেহ আর জিফয়েড প্রসেস। হয়েছে স্টারনামের তিনটা অংশ, ম্যানুব্রিয়াম দেহ আর জিফয়েড প্রসেস। তরুণাস্থি, তোমরা জানো যে আমরা যখন শিশু ছিলাম ম্যাক্সিমাম তরুণাস্থি ছিল, এই তরুণাস্থি আস্তে আস্তে অস্থিতে রূপান্তরিত হয়। তরুণাস্থি অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে, পরিণত হওয়ার প্রক্রিয়াকে অসিফিকেশন, অসিফিকেশন বলে। তরুণাস্থি অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে অসিফিকেশন বলে। ঠিক আছে, তরুণাস্থি অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে অসিফিকেশন বলে। এই হলো আজকে এই মোটামুটি এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের পড়া। তোমরা পড়বা, পড়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানায়ও। আর তোমাদের এর উপরে এমসিকিউ পরীক্ষা হবে মঙ্গলবারে। এবার কিন্তু পরীক্ষা একটু অন্য স্টাইলে হবে, সারাদিন পরীক্ষা দিতে পারবা না। ঠিক আছে, মঙ্গলবার সন্ধ্যা 7টায় তোমাদের পরীক্ষা হবে। 7টা থেকে মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত তোমাদের সময় থাকবে। এর মধ্যে যে কোনো সময় 15 মিনিটের পরীক্ষা হবে বা 20 মিনিটের পরীক্ষা হবে। একজন একবারই পরীক্ষা দিতে পারবা, ঢুকে পরীক্ষা দিয়ে তোমাদের নির্দিষ্ট সময় পর এটা বন্ধ হয়ে যাবে আবার। ঠিক আছে, তোমাদের ফেসবুক গ্রুপেই তোমাদের যে এই গ্রুপে তোমাদের পরীক্ষা না হবে, গ্রুপে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, গ্রুপে তোমাদের পরীক্ষা হবে। তাহলে পরীক্ষাটা হবে কবে? মঙ্গলবার সন্ধ্যা 7টায়। ঠিক আছে, মঙ্গলবার সন্ধ্যা 7টায় তোমাদের এই অধ্যায়ের উপরে এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।